আগামীকাল রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। এবার 16 ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বকালের বড় সমাবেশের ডাক দিতে যাচ্ছেন, এমনটি আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যে এই সমাবেশকে পরিচালিত করতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাইজুদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজকে। তিনি বলেন, আমার পিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, আমার বাবা আওয়ামী লীগ দলের জন্য নিজের জীবন দিয়েছে, আমার ফ্যামিলি এমনকি আমার শরীরের রক্তের শিরায় শিরায় আওয়ামী লীগ মিশে আছে, সুতরাং আমার দায়িত্ব আছে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার। আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়, দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাকবে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন আগামী এই সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো লাখো আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করবেন। এদিকে সাধারণ জনগণ বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সংস্কারের কাজ করতে গিয়ে সাধারণ মানুষের দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার মতো অবস্থা নষ্ট করে দিয়েছে। আমরা এখন আগের মতো দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারছি না। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই রকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। দিন রাতে না খেয়ে আসি, ঠিক আছে? আমাদের কে খাবে? আমাদের সরকার খাওয়াবে? আমাদের সরকার খাওয়াবে না। আমাদের পেট আমরা নিজে চলতে হবে, কামাই করে তারপরে খাইতে হবে। এই দেশের স্বাধীন নাই, কি দেশের বিচার বাট ভাই হাইকোর্ট থেকে হুকুম দিছে, এই দেশ যদি স্বাধীন করতে চান আগে সমাজ ঠিক করুন, দেশের সন্ত্রাস কমান। বিএনপি পোলাপান আই আমরা কথাছে, আমার বড় ভাই কইলাম ভাই বিএনপি পোলাপান আইতা আমরা কথাছে, কোন পাকায় আঙ্গুর অত্যাচার করলো, এই অত্যাচার চালা আমার ইচ্ছা, আমার এটা বিচার চাই। কেন আমাদের উপরে আমরা হলো এটা বিচার চাই? আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, আমাদের যদি গাড়ি বন্ধ হয়ে যায় আমরা কি করে খাবো? আমাদের কর্মস্থল কি? 7 দিন ধরে না খাই আমার ঘরে বাচ্চা না, আমার ঘরে বাচ্চা অসুস্থ। এত সুদের টাকা লাগায় বিলেনে টাকা লাগাই তুইছে, আর কোনো অভাব আছে? টেনশন আছে? টেনশন তো আমগো। লুটপাট করলেও আমরা তো ওনারা ভালো খাইছি, ভালো চলছি। হ্যাঁ, ভালো খাইছি, ভালো চলছি। কই এখন তো আমরা ভালো চলতেছি না, ভালো খাইতে পারতেছি না। সে থাকাকালীন চাউল কেজি 60 টাকায়, সেই চাউলটাই আমি কিনতে গেলাম 65 টাকায়। হে থাকতে যে আলু কেজি 40 টাকায়, সেই আলুটাও 80 টাকা। এই বইছে বইয়া তো আমগো কোনো সুখ শান্তি কিছুই পাইতেছি না। হাসিনার আমলে চাউল কেজি 60 টাকা, অন খাই আমরা 65 টাকা। তাহলে কি উন্নত হইলো? দেশে কোনো উন্নতিই নাই। আমরা কিভাবে বাঁচবো? এটা আমগো করে দুঃখ করলে কি? এটা তো হাসিনার আগেই অর্ডার পাস করা আছে, যে আইব এই করবো। এখন যেটি আছে সেটি তো যে আসবে করবে। পাস করা থাকলে করলে কি? যে তোর করে নেয়, আর পকেটের টাকা দিয়ে করছে, জনগণের টাকা দিয়ে করছে, আমগো টাকা দিয়ে করছে। প্রিয় দর্শক, আসলে কি আওয়ামী লীগ দেশে ফিরে আসছেন? তারা কি আসলেই মাঠে নামবেন? বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে? অথবা আওয়ামী লীগ যেই পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য বিস্তার করে আবারও কি মাঠে টিকে থাকতে পারবে? মানসিক মনোবল কি ঠিক আছে? যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পোতাই গেছে, গর্তে ঢুকে গেছে। আসলে কি বিষয়টা তাই নাকি না যখন প্রয়োজন হয় তখন আবার রাজপথে ফিরে আসে, পুরনো যে রূপটা সেটাকেও মানুষের সামনে নিয়ে আসে? আর এই রকমের অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই প্ল্যান পরিকল্পনা অথবা যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপের মধ্যে তারা ধরেন আরও এক ধাপ আগায় দিবে যে হ্যাঁ, আওয়ামী লীগরা সেটা নিষিদ্ধ করা দরকার। কেন? তারা এখনো ভালো হয় নাই। আমরা আজকে নরসিংদীর রায়পুরায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো আমার কাছে মনে হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করেন যে এখনও আধিপত্য বিস্তার নিয়ে চিন্তা ভাবনা করে। তবে এই খেলাতে এখন বিএনপিও লিপ্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই যে ধরেন আগামী বিজয় দিবসে বিজয় মেলা পালিত হবে, দুই গ্রুপ লাইগা 12 জন আহত।
বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এগুলোকে কেন্দ্র করে বিএনপি যেখানে মোটামুটি ভালোই ভূমিকা রাখছে, আওয়ামী লীগ ভাবতেছে মাঠটা তো আমাদেরই ছিল, অস্ত্র জমা দিছি, নেতা ভাগছে, কিন্তু ট্রেনিং তো ভুলি নাই, আছে মেশিনারিজ আছে কিছু, এটা প্রমাণ করছে যে আমরা এখনো দুর্বল হয়ে যায় নাই। আমরা এখানে যেই ঘটনা ঘটছে, এখানে একজন ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন, বুঝতে পারেন। এমনি আওয়ামী লীগের নামে মামলার অভাব নাই, আর এরকম একটা ঘটনায় কত হাজার নেতাকর্মীর নামে মামলা হবে এটা ভাবা যায়? আপনার এখানে আহতের সংখ্যা হচ্ছে 10 জন। আর এই ঘটনা ঘটছে কোথায়? রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে। তো রায়পুরা থানার ওসি যিনি আছেন, তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলছেন যে নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, বয়স 55, সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম 32, একজন নারীও এখানে নিহত হয়েছে। তারা উভয়ই রোবেল গ্রুপের সদস্য। রোবেল নামটার মধ্যে একটা ভাব আছে, হ্যাঁ, আমি দেখছি অনেকে একটু থাকে দেইরা। আচ্ছা, আহতরা হলেন আমির হোসেন, যার বয়স হচ্ছে 21, রাব্বি মিয়া 24, আরও 10 জন, বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ এবং স্থানীয়রা কি বলছে যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আমরা যদি দেখি, রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের 9 নং ওয়ার্ড সদস্য বশিরউদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এতে হারুনুর রশিদের সমর্থকরা তাকে বশিরউদ্দিনের উঠানেই কুপিয়ে হত্যা করে। আব্দুল জব্বার বলছেন ওসি সাহেব যে 2 গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দিন শেষে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন এই ঘটনাগুলোর আসলে ইফেক্টটা ব্রডলি কোথায় যাচ্ছে? ব্রডলি এখানে যাচ্ছে যে আওয়ামী লীগ ভালো হয় নাই। গেল 4 মাস যাবৎ যেহেতু গণমাধ্যমে এই সকল নিউজ আর আসে না, এখন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ব্যস্ত, ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে এখনও তারা মাঠে আছে, প্রয়োজন লাগলে 2-4টা লাশ এমনি ফেলাই দিবে। আবার বুঝছেন, আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায়, এটা মাথায় রাখতে হবে। আপনি যখন যে কোনো একটা জায়গায় অপকর্ম করছেন, আপনি দেখেন নামের শেষে কিন্তু আওয়ামী লীগ উঠে আসছে, এটা আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা সম্পর্ক, কিন্তু গণমাধ্যম কিন্তু এটাকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে আসছে। বদরুলের কথা খেয়াল আছে তো? আমি বারবার উদাহরণ দেই, ওই যে খাদিজা প্রেমে রাজি হয় নাই, বদরুলকে কিতা হোস মাতিয়া, তো যাইয়া কিন্তু শ্রেণী দিয়া 2টা কূপ দিয়া লাইছে, পরে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেছে বদরুল লীগ। তো এরকমভাবে বিভিন্ন সময় আপনার ব্যক্তি একটা অপকর্ম বা ব্যক্তি কর্মকাণ্ড পুরো দলকে বিপদে ফেলে। আর আপনাদের এই সকল ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আরেকটু সমর্থন দরকার, বা সামহাও জনগণ যেগুলো ভুলে গেছিল সেগুলো কিন্তু আপনারা স্মরণ করাই দিচ্ছেন। আমরা এর আগে শেখ হাসিনার বিভিন্ন কথোপকথন লিক হতে দেখেছি। তারপরে আমেরিকার সঙ্গে জুমের মাধ্যমে অনলাইনে সমাবেশে বক্তব্য করলেন শেখ হাসিনা। এবার ঘোষিত হলো আগামীকালকেই যুক্তরাজ্যে একটি সমাবেশ হবে, ব্রিটেনের সমাবেশ হবে। সেই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। প্রথমে প্রচার করা হয়েছিল শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, সেই ব্যাপারটা এখনও পরিষ্কার করা হয়নি। তবে এটুকু নিশ্চিত যে শেখ হাসিনা অনলাইনে হলেও বক্তব্য রাখবেন। জাপানে আরেকটি মিটিংয়ের আয়োজন করা হচ্ছে খুব শীঘ্রই, সেখানেও শেখ হাসিনা বক্তব্য রাখবেন এমন খবর গণমাধ্যমে আসা শুরু করেছে। শেখ হাসিনা ওপেন রাজনীতি শুরু করেছেন এবং ভারত সেই সুযোগটা করে দিয়েছে। দিল্লিতে বসে থেকেই শেখ হাসিনা রাজনীতি করছেন এবং দিল্লির কাঁধে চড়েই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চেষ্টা করছেন, এমন আলোচনা কিন্তু গণমাধ্যমে শুরু হয়েছে। এটাকে কি, এই যে শেখ হাসিনার বিভিন্ন সমাবেশে বক্তৃতা দেওয়া শুরু করলেন, এটাকে কি শেখ হাসিনার ফেরার ইঙ্গিত হিসেবে ধরা যায়? ভারত যেখানে শেখ হাসিনা যেখানে রয়েছেন দিল্লিতে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভারতের ইশারা ছাড়া শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ পাওয়ার কথা নয়। যখন ভারতের ইশারাতেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছেন শেখ হাসিনা, তখন ভারতের বর্ডারে চলছে এক ধরনের অন্যরকম সাজ আয়োজন। ভারতের বর্ডার একেবারে
অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি সিলগালা করে দেয়া হয়েছে। ভারতের বর্ডার দিয়ে কিছুই আসছে না। গরু আসতো, চিনি আসতো, মসুরের ডাল আসতো, পেঁয়াজ আসতো, আলু আসতো, সব যাতায়াতই নাকি বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরও বেশি ভূমিকা রাখছে। বর্ডারে সতর্কতা অবলম্বন করা হয়েছে, চিকেন নেকে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। সেই সতর্কতার অংশ হিসেবেই হাজার হাজার লক্ষ লক্ষ সেনা মোতায়েন করা হচ্ছে ভারতীয় সীমান্তে, যেন সীমান্ত অরক্ষিত না থাকে। এবং আরও বলা হচ্ছে গাইবান্ধা সহ বিভিন্ন জায়গার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য সংখ্যালঘুরা ভিড় করছেন। এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। ভারতের সীমান্তে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। সেই সব আয়োজন কি শেখ হাসিনাকে ফেরানোর ইঙ্গিত? এই ব্যাপারে জাতীয় পার্টির একজন সাবেক এমপি ব্যারিস্টার শামীম পাটোয়ারি একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন যে ভারত এরকম কোনো বোগাস সিদ্ধান্তে যাবে না। ভারত এরকম কোনো গণ্ডমূর্খের মতো কাজ করবে না যে শেখ হাসিনাকে তড়িঘড়ি করে বাংলাদেশে ফেরত পাঠাতেই হবে, তার জন্য তার সমস্ত কিছু জলাঞ্জলি দিতে হবে। ভারত এরকম রাজনীতি করবে না বলে তিনি মন্তব্য করেছিলেন। কিন্তু শেখ হাসিনার আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক যে ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, তিনি একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছেন। আমেরিকার পরে এবার ইংল্যান্ডে জনসভায় ভাষণ দিচ্ছেন, তারপরে জাপানের জনসভায় ভাষণ দেবেন, পর্যায়ক্রমে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় জনসভায় তিনি ভাষণ দেবেন। এই ভাষণ মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফেরার ইঙ্গিত। ফেরার ইঙ্গিত কি তারা কোনোভাবে পেয়ে গেছেন, নাকি তারা টার্গেট করেছেন জানুয়ারির 20 তারিখের পরে যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসবেন আমেরিকার, ট্রাম্পের হাত ধরে আওয়ামী লীগ কিছু করার স্বপ্ন দেখছে কিনা সেটাও একটা বড় বিষয়। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের সময়ে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক টুইট করে সাড়া জাগিয়ে দিয়েছিলেন। সেটার পর থেকে আলোচনা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসার পর আওয়ামী লীগের জন্য তিনি মরিয়া হয়ে উঠবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার খুবই ক্লোজ বন্ধু, দুই বন্ধু মিলিয়ে শেখ হাসিনার ফিরে আসাটাকে ত্বরান্বিত করবেন। সেই স্বপ্নই কি বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত, বললেন মেজর হাফিজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো তারা বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না। একটা চোরের দল যারা লুটপাট করেছে, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করতে গিয়ে। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? যেটা ভারত আমেরিকার কারণেই আমাদের দেশে একটি দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে। মেজর হাফিজ বলেন, ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল, রাজনীতিবিদরা সেটা নষ্ট করেছে। বাংলাদেশের বাইরে ট্রাম্পকে তো আমরা কিছু করতে পারবো না, মোদিরও কিছু করতে পারবে না, নেতানিয়াহুকেও কিছু করতে পারবো না, কিন্তু হাসিনা যেন না আসে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক না, বাংলাদেশ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। আমরা সব ধর্মের সব বর্ণের মানুষ নিয়ে সুন্দর একটি দেশে বসবাস করতে চাই। 1971 সালে কেন যুদ্ধ করেছি? পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র ছিল, তাদের বিরুদ্ধে আমাদের কেন যুদ্ধ করতে হলো? সুতরাং ধর্ম আমাদের কাছে সবচেয়ে বড় না, মানবতা আমাদের কাছে বড়।